নমস্কার। খবরদার কথা নয়, পেহেলগাঁও ঘটনা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, আলোচনা হয়েছে, সবাই সব কিছু জেনে গিয়েছেন। এরপরে ঘটনা প্রবাহ অনেক দূর এগিয়েছে। 7 তারিখ থেকে পাকিস্তানে যে ক্যাম্পগুলি ছিল, উগ্রপন্থীদের ক্যাম্প, সেগুলিকে ধ্বংস করে ফেলা হয়েছে। পরবর্তী সময়ে আক্রমণ চলেছে ধারাবাহিকভাবে পাকিস্তানের ওপর। হঠাৎ করে 10 তারিখ ঘোষণা হয়ে গেল বিরতি। যুদ্ধ হয়নি, এসকেলেশন যেহেতু মুখোমুখি কিছু হয়নি, সুতরাং কেউ কারো সীমা অতিক্রম করেনি, অর্থাৎ সীমান্ত। ফলে অস্ত্রবিরতি হিসেবেই আমরা এটাকে ধরছি। কে করলেন, কেন করলেন এই বিরতি, এই বিতর্কে আমরা যাচ্ছি না। এই প্রশ্ন থাকলো, খুব প্রয়োজন ছিল কিনা আমরা জানি না। কেউই, কোনো পক্ষই এই ব্যাপারে স্বতঃস্ফূর্ত কিছু বলছেন না। আমরাও মন্তব্যে যাচ্ছি না, আমরা অপেক্ষা করছি। অবশ্যই খবরদার কথা নয়ের প্রশ্ন থাকলো, কেন এই বিরতি, অস্ত্রবিরতি, আর এর পরিপ্রেক্ষিতে কি পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে, বা এই পৃথিবী শান্তির পক্ষে যারা কথা বলেন তারা কোন জায়গায় কিভাবে চিন্তা ভাবনা করছেন, আমরা সেই নিয়েই কিছু কিছু আলোচনা করব। পেহেলগাঁও উত্তর যে পরিস্থিতি, সেই নিয়েই আমাদের আজকের আলোচনায় আজকে আমরা অনুরোধ করেছিলাম আপনাদের অত্যন্ত পরিচিত রাজ্যের প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সেলিম শাহ আমার বাঁ দিকে বসেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রচুর কাজের চাপ, তার মাঝেও এমন একটা বিষয় যেটা সেলিম শাহর কাছ থেকেই শুনতে বারবার ইচ্ছে হয়। আমরা কোনো রকম বিতর্কে নিজেদের জড়াচ্ছি না। এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতবর্ষে বা সমগ্র পৃথিবীব্যাপী, আমরা কোনো বিতর্কে যাব না। আমরা নিছক পরিস্থিতি কি, কোন দিকে যেতে পারে সেই নিয়ে, বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারগুলোও কিছু কিছু আসবে, এই নিয়েই সেলিম শাহর কাছে সরাসরি চলে যাচ্ছে একটা প্রশ্নে। সেটা হচ্ছে, পেহেলগাঁওয়ের ঘটনা এই সভ্যতার লজ্জা হিসেবেই আমরা ধরছি। এই ধরনের ঘটনা সভ্যতার ইতিহাসে কটা ঘটেছে আমি জানি না, হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষে এই ধরনের ঘটনা ইদানিংকালের ভেতরে আমাদের কাছে মনে হয়েছে এটা সভ্যতার লজ্জা। এর এক পক্ষকাল পর পর ভারত পাক সীমান্ত অতিক্রম না করেও সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করেছে, যা আমি একটু আগে বললাম। আপনি এই সমগ্র বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, নমস্কার। খবরদার কথা নয় সকল দর্শক শ্রোতাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এবং এই বিষয়টা বহুল চর্চিত এখন আমাদের কাছে, কারণ এই বিষয়টা এখন তো মানে হাটে মাঠে ঘাটে বাজারে সর্বত্র চর্চার বিষয়। এবং আমাদের কাছে যা ইনফরমেশান, যা তথ্য আছে, তার থেকে মানুষের কাছে বেশি তথ্য আছে, এবং মানুষের বিশ্লেষণটাও একটা তার গভীরতা অনেক বেশি। তাই এরকম একটা বহুল চর্চিত বিষয়ে কথা বলার ক্ষেত্রে আমরা বোধহয় খুব নতুনত্ব কিছু দিতে পারবো না। তাই আমরা শুধুমাত্র আমাদের যে নিজস্ব বিশ্লেষণ, আমাদের যে অনুভব, এটাকেই শুধুমাত্র দর্শকতার সঙ্গে শেয়ার করে নিতে পারি। শুরুতেই বলি, এই যে আক্রমণটা হলো 26 জন নিরীহ পর্যটক এবং একজন ঘোড়সওয়ার কাশ্মীরি, এই যে বর্বরোচিত যে হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ড, জঙ্গিরা যে হত্যাকাণ্ড ঘটালো, তার নিন্দা গোটা ভারতবর্ষ জানিয়েছে। প্রতিটি মানুষ, লিঙ্গ, জাতি, ধর্ম নির্বিশেষে এবং তার রাজনীতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তার নিন্দা জানিয়েছে। এবং এটা অত্যন্ত নিন্দনীয়, জঘন্য এবং সভ্যতার লজ্জা। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক সময় এগুলো হয়ে থাকে, কারণ আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডিয়ান সিভিলাইজেশন আর ওয়েস্টার্ন সিভিলাইজেশনে ফারাক আছে। দেখবেন আমেরিকাতে অনেক সময় বন্দুকধারী কেউ গিয়ে একজন স্কুলের মধ্যে টিচার থেকে নির্বিচারে গুলি করছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে সিভিলাইজেশন, তার সঙ্গে আমাদের সিভিলাইজেশনে আমরা পরস্পরের প্রতি দেশ থাকতে পারে, আমাদের মধ্যে রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু চট করে আমরা খুব নির্মমতায় পৌঁছতে পারি না। দিস ইজ ইন্ডিয়ান সিভিলাইজেশন, ভারতীয় সংস্কৃতি। ঠিক।
সেই এবং ইন্ডিয়ান সিভিলাইজেশন যখন আমি বলছি সেটা কিন্তু আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলছি পুরোটা। সেইখানে দাঁড়িয়ে যখন আমাদের এখানে 26 জন পর্যটক, নিরীহ পর্যটক তারা, এবং এই পর্যটকদের খুব নির্মমভাবে যেটা বেরিয়ে আসছে তথ্য যে তাদের পরিচিতি জিজ্ঞেস করে করে হত্যা করা হয়েছে। অত্যন্ত জঘন্য, অত্যন্ত নিন্দনীয়, বেদনার, যে একবিংশ শতাব্দীতে এসে মানুষের পরিচয় জেনে, এবং কারা হত্যা করছে? জঙ্গিরা মানুষের পরিচয় জেনে হত্যা করছে। এবার এটা কিন্তু জঙ্গিদের ক্ষেত্রেও এটা খুব কমন না, কারণ যারা জঙ্গি, যারা টেরোরিস্ট, যারা ভায়োলেন্স ক্রিয়েট করে, তাদের একটাই জায়গা থাকে যে যত বেশি তারা ক্যাজুয়ালিটি যত বেশি ঘটাতে পারবে, যত বেশি ক্যাজুয়ালিটি ঘটবে, যত বেশি হত্যা হবে, তত তাদের কিন্তু তাদের যে বক্তব্য সেটা সরকারের কাছে পৌঁছাবে, বিপক্ষের কাছে পৌঁছবে, এটা তাদের টার্গেট থাকে। সেই জায়গায় এই জঙ্গিদের প্রকৃতি অনেকটা দাঙ্গাবাজদের মতো। এটা অনেকটাই দাঙ্গাবাজীরা পরিচিতি জেনে যে হত্যা করে, জঙ্গিরা কিন্তু নির্বিচারে হত্যা করে, কারণ তাদের ভয়, তারা মনে করে ওটাই তাদের ভয়েস, এবং তাদের ভয়েসটা সরকারের কাছে, বিপক্ষের কাছে দ্রুত পৌঁছে যাবে এবং অনেক ভারীভাবে পৌঁছে যাবে। অথচ এখানে দেখা গেল কোথাও একটা অদ্ভুত দাঙ্গাবাজের সঙ্গে জঙ্গির একটা অদ্ভুত মিল, এবং এরা যারা ঘটালো এটা, তারা মানবতার শত্রু। অতএব এটা একটা ঘটনা। এবং এখানে একটা বিষয় যেটা আমার খুব ভালো লেগেছে ঘটনা পরবর্তী সময়ে, যখন সর্বদলীয় বৈঠক ডাকা হলো, সর্বদলীয় বৈঠকে সমস্ত পার্টি, রাজনৈতিক দল, তারা একসঙ্গে গিয়ে বলেছে না, এখন আমরা প্রস্তুত, এবং মানসিকভাবে আমরা এই জায়গায় পৌঁছেছি, এই নির্মমতা, এই যে নির্বিচার হত্যাকাণ্ড, এবং এই যে পরিচিতি দেখে দেখে হত্যাকাণ্ড, এই নৃশংসতার আমরা যোগ্য জবাব দেব। তাই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত হলো যে আমরা, এটা যুদ্ধ নয়, কিন্তু এটা মনে করেন অনেকেই যুদ্ধ বলছে, আমি বলছি যুদ্ধ না, কারণ আমাদের যিনি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনিও কিন্তু এটাকে যুদ্ধ বলেননি, সরকারও এটাকে যুদ্ধ বলছেন না। বলা হচ্ছে এটা ভারত পাকিস্তান যুদ্ধ না, এটা পাকিস্তানের নাগরিকের বিরুদ্ধে ভারতের নাগরিকের যুদ্ধ না। আমরা সাধারণ নাগরিক, এটা ভারতীয় সংস্কৃতি যে আমরা সাধারণ নাগরিকের বিপক্ষে না কোনো দেশেই। এইটা ওদের দেশে বাছাই করা জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে, কারণ একটা জঙ্গি কার্যকলাপ ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে তাদের সমর্থন রয়েছে। অতএব এই জায়গাটায় জঙ্গি ঘাঁটিগুলোকে একটা একটা করে ধ্বংস করো, এবং খুব সুচিন্তিতভাবে আমাদের যে স্থলবাহিনী, নৌবাহিনী এবং এয়ার, এই তিনটে বাহিনী, বায়ুসেনা, একদম তাদের যে সংকল্প এবং তাদের যে দৃঢ়চেতা, এইটা দিয়ে তারা কিন্তু সুনিপুণভাবে কিন্তু একেবারে কিন্তু ডেস্টিনেশনগুলোকে একদম টার্গেট করে করে করেছে। কোনো সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই পর্যন্ত খবর। এবং এই যে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করা, এটা কিন্তু সর্বদলীয় বৈঠকে ঠিক হয়েছিল। এখন এটাও একটু অত্যন্ত সুদৃঢ় পদক্ষেপ দেশের পক্ষে, যে অন্তত পক্ষে টার্গেটফুলি, একদম টার্গেটেড এবং খুব নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তুকে টার্গেট করে, নিয়ন্ত্রিতভাবে লক্ষ্যবস্তুতে হিট করা, এটা আমাদের তিনটে বাহিনীর যে সক্ষমতা আজকে, এই সক্ষমতাকে প্রমাণ করে। একই সঙ্গে দেশ ক্রাইসিসের সময়, দেশ জাস্ট লাইক এ ফ্যামিলি, বিগার ফ্যামিলি, একটা পরিবারের মধ্যে কিছু মানুষ থাকলে বাইরে থেকে যখন আক্রমণ হয়, যখন আমরা ঘরে ঘরে মারামারি করছি, কিন্তু বাইরের আক্রমণের সময় সবাই আমরা এক হয়ে যাই এবং বাইরের আক্রমণকে প্রতিহত করি। এখানে আপনাকে একটা জায়গায় আমি আর পরে হয়তো আসতাম, যেহেতু ব্যাপারটা উল্লেখ করে ফেললেন, এই মানে পেহেলগাঁও ইনসিডেন্টের পর কাশ্মীরে এবারই দেখা গেল কাশ্মীরের যারা মানুষ তারা ব্যাপকভাবে সোচ্চার হয়েছেন এবং বন্ধ করেছেন এবং ব্যাপক বিক্ষোভে এসেছেন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এর মধ্যে একটা নতুনত্ব দেখতে পাচ্ছেন না? দেখুন, এখানে এটা হচ্ছে কি, মানুষের জীবন জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট, এবং এটা ঘটনা যে আপামর কাশ্মীরি জনতা, তারা সকলেই যে মানে সন্ত্রাসবাদের সমর্থক, হয়তো খুব ক্ষুদ্র একটা অংশ হতে পারে, একটা খুব ক্ষুদ্র অংশ, এবং সেটা একটা উন্মাদনা, জিগির, এই জিগির থেকে অত্যন্ত ক্ষুদ্র অংশ। সাধারণ মানুষ সব দেশে, সব অঞ্চলে চিরকাল তারা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এবং এটা তো ঘটনা যে আমরা যারা ত্রিপুরার মানুষ, আমাদের বুঝতে সুবিধা হবে এক্সাম্পলটা আমি আমার ত্রিপুরা থেকে নিচ্ছি। আমরা যারা ত্রিপুরার মানুষ, যারা 96, 97, 98, 2002 পর্যন্ত মোটামুটি এই সময়টা দেখেছি, এবং যখন দেখেছি কল্যাণপুরে সকালবেলায় কাগজ খুললে পারে 9 জনের গণহত্যা, শিশু, বৃদ্ধ সহ নির্বিচারে, মহিলা সহ 9 জনকে তারা ওই নদীর চরে ফেলে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং মানে কল্যাণপুরে নদীর চরে ফেলে চলে যাচ্ছে। এবং ট্রাইবাল অঞ্চল, জনজাতি অঞ্চলে সমস্ত উন্নয়ন কার্য স্তব্ধ।
জনজাতি অঞ্চলে 1200 থেকে 1400 মতো স্কুল বন্ধ। এইসব তথ্য ওই সময় আমরা প্রচুর আলোচনা করেছি। এবং এটা ঘটনা, যদি ওই সময় আপনিও যেহেতু মিডিয়াতে আছেন বা মিডিয়া সম্পর্কে আপনার ন্যাক আছে, আমরা যেহেতু বিভিন্ন তথ্য সংগ্রহের কাজে এবং বিভিন্ন গবেষণার কাজে আমাদের প্রত্যন্ত অঞ্চলে ওই সময় তো যেতে হয়েছে, এবং অনেকভাবে অনেকের পারমিশন নিয়ে, পুলিশের সহযোগিতা নিয়ে, দপ্তরের সহযোগিতা নিয়ে নানাভাবে আমরা গেছি। খুব কম পৌঁছতে পারি, কিন্তু পৌঁছেছি। এখানে দেখেছি যে ওইখানকার সাধারণ জনজাতি অংশের মানুষ ত্রিপুরার, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। তাদের জীবনে নিশ্চয়তা নেই, তাদের জীবিকার কোনো নিশ্চয়তা নেই, তাদের ছেলে মেয়েদের জন্য স্কুল বন্ধ, পড়াশোনার নিশ্চয়তা নেই, এবং তারা প্রতিদিন যেটুকু রোজগার করে আনছে তারও সিংহভাগ তাদের উগ্রপন্থীদের দিতে হচ্ছে তাদের উগ্রপন্থী সার্ভাইভালের জন্য। তাহলে এই যে অংশটা, এবং এমনও ঘটনা শুনেছি যে উগ্রপন্থীরা একটি জনজাতি পরিবারে গিয়ে বলছে যে তোমরা আমাদেরকে এই দাও, ওরা বলছে কোথা থেকে দেবো। এইগুলো তো বেরিয়ে আসছিল না, এগুলো কোনো লিখিত জায়গায় নেই, কিন্তু গবেষণার সূত্রে যখন যেতাম, অসমর্থিত সূত্রে তখন ওরা গল্প করতো যে এমনও ঘটেছে যে একই পরিবারে সমর্থন করে না, উগ্রপন্থাকে সমর্থন করে না বলে বাবার উপর নির্মম অত্যাচার। এমন ঘটেছে যে বলছে একটা বাঁশ পুঁতে দিলাম, এটাকে সুচলো করে দিলাম, ছেলেকে আর বউকে বলছে, নিজের স্ত্রী এবং তার সন্তানকে বলছে যে বাড়ির গার্জেন পিতাকে তুমি এই বাঁশের উপর যে শুলে চড়ানো হতো ওকে বসাও, বসিয়ে চেপে চেপে ঢোকাও। এটা কিন্তু মানে যে 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 জনজাতি বা যে সম্প্রদায় যাদের আমরা বলছি এরা এইখান থেকে উগ্রপন্থী উঠে আসছে, এই সম্প্রদায়ের সাধারণ মানুষ বৃহত্তর, যারা ওটাকে সমর্থন করে না, তারা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়। কাশ্মীরেও দীর্ঘকাল তাই ঘটেছে। কাশ্মীরের জীবন জীবিকা দীর্ঘদিন মার খেয়েছে, কাশ্মীরেরা মার খেয়েছে। এমনকি মেডিকেল পড়া ছাত্রও বাড়িতে ঘুরতে গেছে, সন্দেহবশে তাকে নিয়ে গিয়ে তাকে হাজতে রাখা হয়েছে, এবং তার কোনো অনির্দিষ্টকালের জন্য বিনা বিচারে পড়ে আছে। তার যে ডাক্তারি বা চিকিৎসাবিদ্যা পড়াশোনা সমস্ত কিছু শেষ, লাইফ শেষ। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেয়ার সাফার ওরা জানে। আজকে যখন মোটামুটি একটা পরিবেশ পরিস্থিতি আছে, আজকে যখন তারা দেখছে যে আমাদের আবার নতুন করে ট্যুরিজমটা চালু হয়েছে, পর্যটন চালু হয়েছে, দীর্ঘ ভোগান্তির পরে পর্যটন, এবং পর্যটন ছাড়া দ্বিতীয় সেরকম মাধ্যম কিন্তু কাশ্মীরে নেই। কারণ কাশ্মীরের যে ভৌগোলিক অবস্থান, কাশ্মীরের যে টোপোলজি, এইখানে দাঁড়িয়ে কিন্তু পর্যটন, কারণ প্রকৃতির আকারে অঢেল দিয়েছে। এবং সুইজারল্যান্ডে যাওয়ার দরকার নেই, বৈশরণে গেলে, পায়েলগাম গেলে মনে হয় এটাই মিনি সুইজারল্যান্ড। কাজে প্রকৃতি ডাল লেকে গেলে এত সুন্দর, মানে প্রকৃতি এতটাই ঢেলে দিয়েছে কাশ্মীরকে এবং এই অঞ্চলটাকে, যে এটাই তাদের জীবন জীবিকা এবং প্রধান মাধ্যম। এইটা যখন আহত হয়, এবং এটা বললাম যে সন্ত্রাসবাদ কি, সন্ত্রাসবাদের জন্য যে প্রত্যেক দিনের যে সাফারিং, যে ভোগান্তি, এটা দীর্ঘদিন থেকে তার উপলব্ধি করছে, তারা দেখেছে, চোখের সামনে দেখেছে। তাই এই জন্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারাই কিন্তু সব থেকে বেশি সোচ্চার হওয়ার কথা। এবং যথার্থভাবে তাদের জীবন জীবিকা একটা দিকে দেখুন, তারা বলছে আমার গেস্ট, অতিথি, এরা বলছে এরা আমার কাছে, এরাই হচ্ছে আমার কাছে, মানে আমাদের পরিবারের মানুষ মরুক, আমার ক্ষতি নেই, কিন্তু আমার একজনও পর্যটক, যারা আমার গেস্ট, যারা আমার মেহমান, যারা কাশ্মীর নওয়াজি, যে আমার মেহমান, যারা আমার মেহমানের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, আসলে এটা জীবন জীবিকা, তার কালচার এবং তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকেই কিন্তু তারা সোচ্চার হয়েছে। এটা আমার তাই মনে হয় এই জায়গাটা। এবার আমি আরেকটা কোশ্চেনে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার কথা থেকেই ধরছি যে বিষয়টাতে, যে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে, পেহেলগাঁওয়ের ঘটনা ঘটে যাওয়ার পরে কাশ্মীরের যে প্রধান যে আয়ের জায়গা, সেটা হচ্ছে পর্যটন, আর অল্প ফল ফসলিত আছে। এই জায়গায় দাঁড়িয়ে এই পর্যটন শিল্প, ওদের অর্থনৈতিক যে তাদের যে পরিকাঠামোটা গড়ে উঠছিল, এটা কি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে হচ্ছে? খুব স্বাভাবিক, মানে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে অনেকটা অনিশ্চয়তায় চলে গেল। এই যে আনসার্টেনটি, অনিশ্চয়তা, এইটা যত দ্রুত কাটবে ততটা মঙ্গল। যদি না কাটে, যেমন ধরুন পোস্ট পহেলগাম, এই ঘটনার পরেই কিন্তু, পহেলগাম ঘটনার পরেই কিন্তু সরকার থেকে, এবং সেটা যথার্থ এই সময়ের পরিপ্রেক্ষিতে, যে প্রায় 43 থেকে 47টার মতো টুরিস্ট স্পট কিন্তু বন্ধ করে দিতে হয়েছে। তাহলে টুরিস্ট স্পটগুলো বন্ধ, 2-4 জন টুরিস্ট যার ওখানে ছিল, সরকারিভাবে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তাহলে তাদেরকে আনা হলো, এবং টুরিস্ট এখন পুরোপুরি যেমন কেউ যেতে চাইবে না। এবং যারা কাশ্মীর বুক করেছিল কাশ্মীর যাওয়ার জন্য, তাদের মেজরিটি কিন্তু হিমাচলে গেছে অথবা যাওয়া রদ করেছে। এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে যারা ঘোড়সাওয়ার, যারা গাড়ির চালক, ড্রাইভার, বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, এবং একই সঙ্গে যে থাকার যে ব্যবস্থাপনা, এই পুরো যে শিল্পটা, পর্যটন শিল্পটা, পুরো শিল্পটা, এবং যারা ডাল লেকে ওই নিয়ে চালিয়ে খায়, এই সমস্ত মানে
এই সমস্ত জায়গাটাই কিন্তু পুরোপুরি মার খেয়ে গেল। তার মানে পুরো ঘটনাটা কি হচ্ছে এখন, যে যতদিন পর্যন্ত এই 43 থেকে 47টা স্পট খুলে দেওয়া না হবে, এবং খোলাটাও খুব সহজ না, কারণ সরকারকে সবার আগে ভাবতে হবে নিরাপত্তা। এইখানে আমি একটা কথা বলবো, যে আপনি এই জায়গাটা লক্ষ্য করুন, বৈশরণ বা আমাদের যে পয়েলগাম যে জায়গাটা বৈশরণ ভ্যালি, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হচ্ছে, এই ভ্যালিটা কিন্তু একেবারে এলওসির কাছাকাছি না, কিন্তু অনেকটা মানে এলওসি থেকে যদি খুব কাছাকাছি মানে আরএসপুরা, তাহলে আরএসপুরা সেক্টরে যেটাকে সুচেত গ্রাম সুচেতগড়ের এই পয়েন্ট থেকে, এই ভিলেজ থেকে যদি আপনি ধরেন আরএসপুরা সেক্টর দিয়ে কাশ্মীরের জম্মু কাশ্মীরের আরএসপুরা সেক্টর থেকে, তাও মোটামুটি সহজে গেলেও 150 কিলোমিটার। মাঝে তো বিরাট অংশ তো বিরাট ঘন বন পাহাড়, এবং 150 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে সবচেয়ে ন্যূনতম ডিস্টেন্স। একটু ঘুরপথে ঘুরে ফিরেলে 225 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তাহলে এই দীর্ঘ রাস্তাটা এইখানে, এখন এইটা একটা ঘটনা, যে এইখানে যদি মানে বর্ডার ক্রস করে, এলওসি ক্রস করে, এত নিশ্চিত নিরাপত্তার পরেও এত কিলোমিটার এই জঙ্গের এলো কিভাবে, এবং এলো এরপর নিশ্চিন্তে অপারেশন ঘটিয়ে দিয়ে, এবং নির্মম অপারেশন ঘটিয়ে দিয়ে তারা আবার নিশ্চিন্তে ফিরে গেল। এখনো পর্যন্ত এই 4 জন জঙ্গির আমরা প্রত্যার্পণও পেলাম না, এবং আমাদের কিন্তু, এবং এই শুধু জঙ্গি 4 জন না তো, তার সঙ্গে নিঃসন্দেহে অভ্যন্তরের কিছু লোক যুক্ত ছিল, নাহলে এই ঘটনা ঘটতে পারে না। এবং অভ্যন্তরের লোকেদের মধ্যে হতে পারে, ওখানকার সাধারণ বসতি হতে পারে, আবার কোনো অফিসিয়ালও কিন্তু হতে পারে, কারণ এত বড় ঘটনার পিছনে কোথাও না কোথাও নিশ্চয়ই একটা বড় টিম ওয়ার্ক ছাড়া এই ঘটনা হয়নি, এবং তার একটা সরেজমিন, তার রেকি করা সমস্ত ঘটনা ঘটেছে। তাহলে এই এত বড় ঘটনা যখন স্বাভাবিক পরিস্থিতি, 370 ধারা অবলুপ্ত হয়েছে, কাশ্মীরে শান্তি প্রতিস্থাপন হয়েছে, তথা আমরা যেটা এতদিন পর্যন্ত এই দাবি আমরা শুনেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, এইরকম একটা পরিস্থিতিতে যখন নিরাপত্তার চাদরে মোড়া কাশ্মীর, এবং যথারীতি আমাদের মানুষের জীবন জীবিকার রাস্তা খুলে গেছে, এবং কাশ্মীর যখন হাসছে শুনছি, সেই সময় স্বাভাবিক পরিস্থিতিতে এই 150 থেকে 225 কিলোমিটার পেরিয়ে এই জঙ্গিরা ভারতবর্ষে দেশে ঢুকলো, এতটা রাস্তা পরিক্রম করে সে নির্বিচারে ঘটনা ঘটালো, আবার নিশ্চিন্তে নিরুপদ্রবে তারা বেরিয়ে গেল। এটা যদি নিরাপত্তা দেওয়া না যায়, তাহলে আগামী দিনে যদি সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা না যায়, তাহলে মানুষ ওখানে যাবে না, এবং কাশ্মীরের পর্যটনের সম্ভাবনা খুব অতি দ্রুত আমরা দেখতে পাচ্ছি না। যদি সেটা না হয়, তাহলে হাজার হাজার পরিবার, মানে কাশ্মীরিদের একটা বড় অংশ, অন্তত 60 থেকে 65% বা তারও বেশি, যারা এই পর্যটন শিল্পের সঙ্গে জীবিকার সঙ্গে যুক্ত, সরকারকেও সব দিক খতিয়ে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে হবে, এবং রাতারাতি কালকে খুলে দিলেই হবে না। কারণ আমি বললাম, এই বিশ্লেষণ মানুষ কিন্তু ভাববে যে 150 কিলোমিটার থেকে 225 কিলোমিটার ঘটনা ঘটিয়ে এত নিরাপত্তার আঁটো বেষ্টনে পার হয়ে আবার যথারীতি তারা তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছে যায়, এখনো পর্যন্ত কিন্তু তাদের আমরা ট্রেস করতে পারলাম না। এটা এই জায়গাটা আগামী দিনে মানুষকে তো কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। সুতরাং নতুন করে খুলে দিলেও মানুষের কনফিডেন্স বিল্ড আপ করতে একটা বড় সময় লেগে যাবে, অর্থাৎ পর্যটন শিল্প একটা বড় সময়ের জন্য ধাক্কা খেলো, কাশ্মীরের অর্থনীতি অনেকটা বসে যাবে এবং অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ছোট্ট করে যদি এই প্রসঙ্গে যদি আসে, আমাদের এই সন্ত্রাসবাদীদের আক্রমণের পরিপ্রেক্ষিতে যে সর্বদলীয় বৈঠকের কথা বললেন ইত্যাদি, সব প্রকাশিত তথ্য এখন, আর যে কীভাবে আপনি তো এই সন্ত্রাসবাদীদের আস্তানাগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আধুনিক অস্ত্রের মানে ঝনঝনা আমরা আমাদের সক্ষমতা দেখাতে পেরেছি, আমাদের সেনারা তাদের সক্ষমতা দেখিয়েছে। পাকিস্তানও চেষ্টা করেছে, পাকিস্তানের তরফ থেকেও এসছে কিছু আমাদের, এবং আমরা সেটা প্রতিহত করতে পেরেছি অনেকাংশে। হ্যাঁ একদম। এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে যে সিজ ফায়ার বা এই যে বিশ্রাম বা বিরতি, এই বিরতিটা হঠাৎ করে আপনার একদম নির্দিষ্ট, আপনার কি মনে হয় কেন এইটা করলো? আর এটা তো প্রথম দেখলাম বিদেশের রাষ্ট্রপ্রধান একজন ঘোষণা করে দিলেন, এটা কতটা মানে ন্যায়োচিত হলো? এটা তো আমাদের দু দেশের ঘটনা, আমরা নিজেরাই কথাবার্তা বলতে পারতাম একদম নিছকভাবে। আপনার যদি কিছু মানে দেখুন, যে এই যে যখন রাজনৈতিকভাবে একটা দ্বন্দ্ব চলে, বিশেষ দুটো রাষ্ট্রের মধ্যে পররাষ্ট্রনীতিতে যখন এই দ্বন্দ্বগুলো আসে, তখন তার কিন্তু সুচিন্তিত এবং অসুচিন্তিত পদক্ষেপ নিতে হয়। এখন প্রাথমিকভাবে আমার প্রথম পথিতে আমার সরকার যখন এই সিদ্ধান্ত নিয়েছে সিজফায়ার,
তখন আমি ধরে নেবো যে কারণ উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল, আমরা প্রায় যুদ্ধ জয়ের কাছাকাছি চলে গেছিলাম। মানে আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে কিন্তু একটু বিস্তারিত, আপনি বলছেন সংক্ষেপে, আমি একটু বিস্তারিত বলতে হবে, কারণ এটার বলার প্রয়োজন রয়েছে। নাহলে যে এই জরুরি পরিস্থিতিতে বিরোধী থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগেই বলেছি যে তারা একটাভাবে তাদের ইউনাইটেড, তারা যে একসঙ্গে আছে, আমাদের কিন্তু একাত্মতা দেখাতে পেরেছি। এটা একটা বড় জয় আমাদের দেশের জন্য। এবং এই সময় দেখুন যেভাবে গেছে, যে আক্রমণে কারা যাচ্ছে, আপনি বললেন যে বর্ডার ক্রস আমরা করিনি, ডেফিনেটলি আমরা ফিজিক্যালি বর্ডার ক্রস করিনি, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের ওয়ার কিন্তু বর্ডার ক্রস করেছে। এবং আমাদের ব্রহ্মোস বলুন, আমাদের আপনি অন্যান্য অস্ত্রগুলো বলুন, যে কোনোগুলো, এই সমস্তগুলো দিয়ে আমরা কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু আঘাত আনতে পেরেছি। একদম আঘাত হানার ক্ষেত্রে আমাদের আপডেট কারা দিচ্ছেন, আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ডান দিকে বসিয়ে রেখেছেন তিনি ভূমিকা সিংকে, ভূমিকা সিং একজন সংখ্যালঘু পাঞ্জাবি। বাম দিকে বসে আছেন সোফিয়া কুরেশি, একজন সংখ্যালঘু মুসলিম, এবং দুজনেই গুজরাটি, এবং দুজনেই মহিলা। তাহলে আমাদের নারী শক্তি, আমাদের ব্রহ্মোস, আমাদের এই যে ব্যালেন্সিং, যে সংখ্যালঘু, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু ব্যাপারটা না, ধর্ম, কিন্তু আমাদের সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এর চেয়ে ভালো মূর্ত প্রতীক হতে পারে না। এবং বিরোধীরাও কিন্তু সবাই একসঙ্গে, আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে রাহুল গান্ধী, প্রত্যেকে একসঙ্গে এক সুরে কথা বলেছে, এটা না। এবং সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী প্রথম দিন আসতে পারেননি, দ্বিতীয় বৈঠকেও সম্বোধন দিচ্ছিলেন না, অথচ দুটো বৈঠকেই। এবং প্রধানমন্ত্রী যখন এখানে সর্বদলীয় বৈঠক চলছে, যুদ্ধে যাবো কি যাবো না সেই পরিস্থিতিতে, সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিহারে ইলেকশন প্রচার করছেন, তারপরেও কিন্তু আমাদের বিরোধীরা কোনো প্রশ্ন তোলেনি। এটা একটা অসাধারণ মেসেজ মনে হয়েছে আমার কাছে, যে একটা অসাধারণ মেসেজ, যে পরে হবে আনকন্ডিশনাল সাপোর্ট। এটা একটা, যখন যুদ্ধের রিপোর্টিং হচ্ছে, আপনি ওই রিপোর্টিং এর বিষয়টা আমাদের সেনাবাহিনীর শৃঙ্খলার কাছে শেখার আছে। একটা মিসাল হচ্ছে, ডান দিকে একজন পাঞ্জাবি সংখ্যালঘু, বাঁ দিকে মুসলিম সংখ্যালঘু, দুজনেই মহিলা, মাঝখানে বিক্রম মিশ্রি। কেমন এইবার সেইখানে খুব নিরপেক্ষভাবে বারবার বলছেন বিক্রম মিশ্রি যে আমরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এখন যুদ্ধ, এটা যুদ্ধ না, এটা হচ্ছে প্রতিঘাত। মানে এটা আমাদের রিয়াকশন, যে আমাদের এখানে জঙ্গি হামলা হয়েছে, তার রিয়াকশানে আমরা একটা প্রতিঘাত, এই প্রতিঘাতে আমাদের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করছি। এটা যুদ্ধ নয়, এটা পাকিস্তানের সাধারণ জনগণের সঙ্গে আমাদের জনগণের কোনো কনফ্লিক্ট না, দ্বন্দ্ব না। এবং তাদের সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর শৃঙ্খলা কিন্তু দেখার মতো। এটা একটা ঘটনা। আবার এখানে ধরুন এটা একটা জায়গা, এবং আমাদের সেনাবাহিনীর আমাদের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে এই সময়টা। আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর একসঙ্গে আসা, সমস্ত জাতি ধর্মের মানুষের একসঙ্গে আসা, এবং সেটাকে সিম্বলাইজ করা, আমাদের প্রত্যেকটা প্রেস মিট, আর্মির পক্ষ থেকে প্রেস মিটে এটা সিম্বলাইজ হয়েছে। সবটা মিলে আমাদের যে আপনাপন এবং আমাদের যে দৃঢ় চেতনা, এটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে, এবং আমাদের কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। আর অর্থনৈতিকভাবে সবচেয়ে সুবিধাজনক জায়গা হচ্ছে, এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতি অত্যন্ত খারাপ জায়গা, ভীষণ রকমের খারাপ জায়গা পাকিস্তানের অর্থনীতি। তাহলে পাকিস্তানের অর্থনীতি যে ভয়ঙ্কর খারাপ জায়গায় রয়েছে, এই খারাপ জায়গায় অর্থনীতি থাকার ফলে তাদেরকে, আমি কেন বলছি খারাপ জায়গায়, আমরা চিৎকার করে আনসা আমাদের এখানে $1 মানে 85 টাকা। এবং এটা ঘটনা যে এই গত 10-12 বছরে ডলার যেখানে 59 টাকা ছিল, সেটা 85 গেছে। এটা আমাদের অর্থনীতি বা আনএমপ্লয়মেন্ট, এগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু পাকিস্তান অর্থনীতি প্র্যাকটিক্যালি সেটা মানে একেবারে দৈন্য দশা। কারণ পাকিস্তানের রুপিতে $1 মানে হচ্ছে 285 টাকা। তাহলে আমাদের 85 টাকা তো 285 টাকা। আমরা ইনফ্লেশন ডাবল ডিজিটে পৌঁছলে ত্রাহি করি, পাকিস্তানে 2023 ইনফ্লেশন পৌঁছল 38% ইনফ্লেশন, ইমাজিন। এবং যে পরিমাণ ঋণের বোঝায় পাকিস্তান ডুবে আছে, এবং পাকিস্তানের জিনিসপত্রের যে ভয়ঙ্কর দাম, ওদের নিজস্ব যে আভ্যন্তরীণ বিদ্রোহ, ওইদিকে বালুচিস্তান, ওদিকে আফগানিস্তান, এবং একদম জিওপলিটিক্যালি পাকিস্তান কিন্তু একেবারে কন্ট্রাস্ট ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। এই সময় দাঁড়িয়ে আমাদের যে প্রতিঘাত আরেকটু আক্রমণাত্মক, আরেকটু যদি আমরা আগাতে পারতাম, কারণ আমাদের কিন্তু খুব নিশ্চিত একটা জয়ের জায়গা ছিল একদম। আমি পূর্ণ জয়ের কথা বলছি। কেন বলছি যে এই মানুষ কিন্তু আমরা কেউই কিন্তু যুদ্ধ চাই না। আমরা জানি সাধারণ মানুষ যুদ্ধে কিন্তু দুই দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
আমরা যেমন খুব টার্গেট করে করে আর্মি ঘাঁটি ধ্বংস করছি, পাকিস্তান কিন্তু অনেক ক্ষেত্রে এই যুদ্ধের নীতি লঙ্ঘন করেছে এবং তারা কিন্তু নির্বিচারে সাধারণ বসতি অঞ্চলে কিন্তু তারা কিন্তু তাদের মিসাইল নিক্ষেপ করেছে। এটা অন্যায়, কারণ ওদের তো দুর্বল অর্থনীতি, ওদের প্রশাসন দুর্বল, ওরা ওদিকে আফগানিস্তান বালুচিস্তান নিয়ে ভয়ঙ্কর কোণঠাসা, জিওপলিটিক্যালি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, আভ্যন্তরীণ বিরোধ রয়েছে। এর থেকে ভালো সময় বোধহয় পাকিস্তানকে কোণঠাসা করে আমরা পাবো না। এই সময়ে দাঁড়িয়ে যখন সত্যি সত্যি একটা জায়গাতে আমরা পৌঁছাচ্ছি, আমরা বলছি যে সবক শেখানো, যে একটা জায়গায় একটা নির্দিষ্ট চুক্তিপত্রের মধ্যে দিয়ে, কারণ মনে রাখবেন যে 1971 সালে বাংলাদেশ ওয়ার, আমাদের যে ভিক্টোরি, এই বাংলাদেশ ওয়ারে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিস্থাপিত হয়েছে এবং সেটা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে এবং তার স্বীকৃতি পাকিস্তানও দিতে বাধ্য হয়েছে। কিন্তু বাংলাদেশ ওয়ারে বাংলাদেশ যুদ্ধে জেতেনি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, যুদ্ধে জিতেছে কিন্তু ইন্ডিয়া, আমরা যুদ্ধে জিতেছি। এবং তার পরবর্তী ক্ষেত্রে 2 জুলাই 1972 আমাদের যে সিমলা চুক্তি, এই সিমলা চুক্তির মধ্যে দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করে নিয়েছি যে আমাদের সিমলা চুক্তি অনুযায়ী আমাদের দুই দেশের মধ্যে যাবতীয় সম্পর্ক, সে বাণিজ্য হতে পারে, সেটা হতে পারে কোনো সীমানা সংক্রান্ত, সেটা হতে পারে দুই দেশের নাগরিকদের বা জঙ্গি প্রত্যর্পণ, হ্যাঁ, এই সকল ক্ষেত্রে সিদ্ধান্ত, বাইল্যাটারাল যত রিলেশনস ইনক্লুডিং কাশ্মীর তার যে এবং পাক অকুপাইড কাশ্মীর, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দুই দেশ দ্বিপাক্ষিকভাবে বসবে। কোনো তৃতীয় পক্ষের কোনো রকম নাক গলানো, কোনো তৃতীয় পক্ষের কোনো অনুপ্রবেশ কিন্তু এখানে করবে না। সিমলা চুক্তির 1 নম্বর পয়েন্ট। এলওসি, আমরা একটা নির্ধারিত একটা লাইন অফ কন্ট্রোল ডিসাইড করেছি এবং একেবারে এটাই কিন্তু অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল বলা হয়েছে। এই অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল থেকে কেউ কিন্তু কখনো সরে যাব না, এককভাবে সরবো না, সরতে হলে দুই পক্ষ আলোচনা করে সরবো। এবং আরও কতগুলো গুরুত্ব, একটা সিমলা চুক্তি আলোচনা নয়, আমি ডিটেইলসে যাচ্ছি না। তাহলে আমাদের একটা নির্দিষ্ট চুক্তি আছে, এই চুক্তি অনুযায়ী আমাদের মধ্যে কিছু আদান প্রদান আছে, কেমন সেগুলো চলছিল। বহু ক্ষেত্রেই যখন পাকিস্তান এই চুক্তি ভাঙার চেষ্টা করেছে, ইন্ডিয়া তার যোগ্য জবাব দিয়েছে এবং এই জঙ্গি হামলা, জঙ্গি পাঠানো, নির্বিচার আমাদের এখানে হত্যালীলা চালানো, এটা কিন্তু এই প্রত্যন্ত আমাদের যে সিমলা চুক্তির ভায়োলেশন এবং তার যোগ্য জবাব তারা পাবে। ঠিক জবাব দেওয়ার মতো জায়গায় যখন আমরা আছি, পাকিস্তানের দুর্বল অর্থনীতি, যুদ্ধ করার মতো তার অর্থবল মনোবল কোনোটাই নেই, দেশের মধ্যে বিদ্রোহ, সেই সময় রাতারাতি আমাদের এই যুদ্ধবিরতি বা সিজফায়ার, এবং এই সিজফায়ার ঘোষণা করছেন ডোনাল্ড ট্রাম্প নামটা করে দিলাম, ডোনাল্ড ভদ্রলোক, তিনি আমেরিকায় বসে এবং তিনি ভয় দেখাচ্ছেন তোমাদের সঙ্গে সমস্ত রকম ট্রেড বা বাণিজ্য ক্যান্সেল করে দেবো, নিজেই বলছেন। এবং উনি বলছেন এই ভয়টা দেখানোর পরে, এই জুজুর ফলে দুই দেশের মধ্যে সম্বিত ফিরল, তারা আমার কথা মেনে নিল, পরিষ্কার করে টুইট করছেন। এবং তিনি এটা বলার সময় দুটো দেশকে এক নজরে দেখছেন, এটা আমাদের কাছে ভারতের উপর আপত্তিকর। পাকিস্তান সন্ত্রাস আমদানি করছে, আমরা তার জবাব দিচ্ছি। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কাছে দুটো দেশে কিন্তু এক পাল্লাই, এক দাঁড়িতে দুটো দেশকে বিচার করে উনি বলছেন দুজনকেই ধমক দিয়েছি, দুষ্ট ছেলে, এবং দুজনেই কিন্তু যুদ্ধ থামিয়ে দিয়েছে, ভয়ে একেবারে যুদ্ধ থামিয়ে দিয়েছে। এটা সিমলা চুক্তির অবমাননা, আমাদের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক যে রিলেশন তার অবমাননা, পাক অকুপাইড কাশ্মীর নিয়ে আমাদের যে দ্বন্দ্ব সেটার অবমাননা। কেন কি এইটা করা ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা থাকলো কি থাকলো না সেটা ব্যাকড্রপে থাকতে পারে, প্রকাশ্যে এই ঘোষণা করাটা সমস্ত ভারতবাসীকে অপমান করা। এবং বিশেষত আমাদের বিরোধীদের এটা খুব সেন্সিটিভ জায়গা, কারণ যে বিরোধীরা দুবারের বৈঠকে বসে আনকন্ডিশনাল সাপোর্ট দিল যে আমরা যুদ্ধ করো, মারো, প্রত্যাঘাত করো, সেক্ষেত্রে যখন যুদ্ধে যাওয়ার সময় অথবা আক্রমণে যাওয়ার সময়, যুদ্ধ বলবো না, আক্রমণে যাওয়ার সময় যখন সবার কনসেন্ট নেওয়া হলো, যখন সিজ ফায়ার হলো, তখন কিন্তু বিরোধীদের কনসেন্ট নেওয়া হলো না। তাহলে যে বিরোধীদের আনকন্ডিশনাল সাপোর্ট দিল, সেই বিরোধীরা আজকে তো প্রশ্ন তুলবে যে তুমি যুদ্ধে যাওয়ার সময় ক্রাইসিস পয়েন্টে আমার সাপোর্ট নিয়ে গেলে, ক্ষতি করে বলতে আমাকে তো সবাই সমর্থন করেছিল এবং সমর্থন করবই, কিন্তু যখন তুমি সিজ ফায়ার করছো, একতরফাভাবে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ করাচ্ছ এবং কাশ্মীর ইস্যুর মতো সেন্সিটিভ ইস্যুতে পাক অকুপাইড কাশ্মীর নিয়ে তুমি তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটাচ্ছ, অথচ সেক্ষেত্রে তুমি কিন্তু বিরোধী পক্ষকে কনসাল্ট করছো না। এটা তো সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, এটা একটা। এবং পরের দিন ডোনাল্ড ট্রাম্পের 9 তারিখের যে 8 তারিখের পরে তার যে 9 তারিখে বা 10 তারিখে তার যে টুইট, সেটা আরও মারাত্মক, যে পাক অকুপাইড কাশ্মীরের নিয়ে প্রয়োজন হলে আমি মধ্যস্থতা করতে রাজি আছি তিনি বলছেন, এবং এই 1000 বছরের সমস্যা তিনি সমাধান করে দেবেন। ইতিহাসের খেলা, কারণ পিওকে কিন্তু 1000 বছরের সমস্যা না। কেমন? প্রথমত তুমি ভাই তৃতীয় পক্ষ, তুমি যত বড় রাষ্ট্রপ্রধানই হও না কেন, তোমার এখানে এই বাইলেটারাল রিলেশনে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে
এবং দুই দেশের আভ্যন্তরীণ বিষয়ে তোমার নাক গলানোর কোনো জায়গা নেই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এটা 1000 বছর বলে তুমি ইতিহাসের অবমাননা করছো, কারণ আমাদের সিমলা চুক্তি খুব পুরনো না। আমাদের স্বাধীনতার সময় যে আমাদের একসঙ্গেই ছিলাম, এটা একটা দেশ। তাহলে 1947 সালে দেশ ভাগ হয়েছে, 47-এর পরে তো বিয়োগে তৈরি হচ্ছে। তাহলে যে পরিস্থিতি তৈরি হয়েছে 1947 সালের পরে 1000 বছরের পুরনো, মানে তুমি বলতে চাই, তাহলে তুমি কি বলতে চাইছো? কি বিষয়টা, মানে এটা একেবারেই পরিষ্কার না, এটা বড় গোলমেলে লাগে, একদম গোলমেলে, এবং এটা ঠিক না আর কি বিষয়টা। আমাদের অনুষ্ঠানের সব শেষে আমরা অনেক কিছু জেনেছি, যে প্রশ্নগুলি রাখলেন যে বিরোধী দলের সঙ্গে তো কথা বলানো শেষ পাওয়া যায় আগে, আমাদের মনেও এটা এসেছে, প্রত্যেকের মনেই এসেছে। সেলিম সাহেব, একটা বিষয় জানতে, এই পেহেলগাঁও থেকে শুরু করে সন্ত্রাসবাদীদের সমস্ত ঠিকানাগুলিকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলি ঘটেছে, সব কিছু ঘটেছে, অনেক কিছু বেরিয়ে এসেছে, অনেক কিছু আসেনি, অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই জায়গায় দাঁড়িয়ে সব মাধ্যম না, কিছু কিছু মাধ্যম কি তাদের দায়িত্ব পালন করতে পেরেছে? মানে আপনি বলতে চাইছেন আমাদের সংবাদ মাধ্যম, মেইনস্ট্রিম মিডিয়া সবাই কি আমরা তার দায়িত্ব পালন করতে পেরেছি? আসলে দেখুন, মেইনস্ট্রিম মিডিয়াকে আজকে বহু বছর ধরেই কিন্তু সাধারণ জনগণ গদি মিডিয়া বলছে। এটা এই অ্যাডজেক্টিভ বা বিশেষণটা ওদের পক্ষে খুব শোনামেন না, এটা অন্ততপক্ষে ওদের 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 প্রতি সুবিচার নয়। কেন এখন এটা একরকম ছিল। এইবার এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যুদ্ধকে মেইনস্ট্রিম মিডিয়া, এবং আপনি বলছেন কেউ কেউ, আমি বলছি বেশিরভাগ, অধিকাংশ মেইনস্ট্রিম মিডিয়া তাদের টিআরপি এবং বাণিজ্যের স্বার্থে একটা যুদ্ধ আবহাওয়া তৈরি করতে চেয়েছে, এবং এটা যেন তাদের কাছে একটা টি-20 ম্যাচ, ক্রিকেট ম্যাচ। যুদ্ধ কিন্তু টি-20 ম্যাচ না, যুদ্ধ একটা সিরিয়াস ইস্যু। যুদ্ধ হচ্ছে শেষ অস্ত্র। আমরা চেষ্টা করতে করতে কূটনৈতিক পর্যায়ে নিয়ে যাব, ধরুন আমাদের এই বৈষম্যের ঘটনা নিয়েও একটা দীর্ঘ কূটনৈতিক পর্যায়ে যেতে পারতাম, কিন্তু নিঃসন্দেহে দেশের কাছে বা আমাদের রাষ্ট্রপ্রধানদের কাছে কোনো সুনির্দিষ্ট কিছু তথ্য ছিল, যার জন্য আমরা কিন্তু বাধ্য হয়েছি আক্রমণটা করতে এবং ওদের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দিতে। হয়তো এটা ইমিডিয়েট ছিল বলেই করা হয়েছে, কিন্তু তার মানে এটা না যে আমরা যুদ্ধ, আমার বিদেশ সচিব অথবা ধরুন আমার যারা রাষ্ট্রপ্রধান, তারা কেউ বলছে না কিন্তু এটা যুদ্ধ, এটা প্রত্যাঘাত। সেইখানে মিডিয়াটাকে যুদ্ধের উন্মাদনা তৈরি করার জন্য যুদ্ধের দামামা বাজাতে ব্যস্ত হয়ে পড়েছে, এবং তারা এমন নির্লজ্জতার পরিচয় দিয়েছে, এটা তাদের জন্য ক্ষতিকারক, নিজেদের জন্য, তাদের যে গদি মিডিয়া তো আপনার জীবনে কখনো ঘুঁজবে না, সাধারণ মানুষের জন্য, কারণ মানুষ মিডিয়াকে বিশ্বাস করে, মিডিয়া দেখে। আপনি ভাবুন, আমি বলি যে 9 তারিখ রাত্রে, 8 তারিখ রাত্রে যখন আমি বেশ কিছু মেন মিডিয়া, 4-5টা মেন মিডিয়া ঘুরিয়ে দেখছিলাম, রাত্রি 2টো 2:30 পর্যন্ত দেখলাম। দেখতে একটা চরম উত্তেজনা, আমার মনে হলো যে যুদ্ধ তো আজকেই শেষ হয়ে গেল। কারণ যেটা দেখলাম মোটামুটি করাচি বন্দর, এয়ারপোর্ট বন্দর, সেটা একদম মিশিয়ে দেওয়া হচ্ছে মাটির সঙ্গে, করাচি বোমার সঙ্গে মিশে গেছে। ইসলামাবাদ শহর দখল হয়ে গেছে অর্ধেকটা, তার আগে লাহোর দখল হয়ে গেছে, এবং সার্বিকভাবে 7 থেকে 8টা, প্রথম শুনলাম 3টে, 4টে, 6টা, 8টা, আর তার ফল আসলাম 10টা, যে 10টা বড় শহর এবং বড় বেস এবং অনেকগুলো আর্মি বেস ওদের আমরা ধূলিসাৎ করে দিতে পেরেছি, এবং তার একদম পরিষ্কার ছবি দেখতে পাচ্ছি, টাটকা ছবি দেখাচ্ছে মিডিয়া। আমার মনে হলো যে সকাল 7টা বাজতে আমি 3টের সময় নিশ্চিন্তে ঘুমাতে গেলাম, যে সকাল 7টা বাজতে চূড়ান্ত সারেন্ডার করবে পাকিস্তান আমাদের কাছে। এত র্যাপিড একটা আক্রমণ, এত র্যাপিড ধূলিসাৎ করে একটা দেশকে, এটা তো পৃথিবী ইতিহাসে হয়নি। এবং আমি ভাবলাম যে 7টায় ঘুম থেকে উঠে একটা টোটালটা দেখে নেবো, যে আসলে পাকিস্তান বলে দেশটা আছে কিনা, থাকলেও কি পর্যায়ে আছে, এবং আমাদের সঙ্গে কতটা বো ডাউন করেছে, আমাদের সামনে কী ধরনের চুক্তি হবে এটা। তারপর সকাল থেকে দেখি না, পাকিস্তানের জায়গাতে আছে, এবং আমার আর্মির সেনাপ্রধানরা বলছেন আমরা নির্দিষ্ট অভিঘাতে, নির্দিষ্ট জঙ্গি ঘাঁটি এইগুলো ছাড়া আমরা কিন্তু কোনো সিভিক কোনো বিল্ডিং, সিভিক কোনো কনস্ট্রাকশন আমরা আঘাত হানিনি। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে ধরনের ছবিগুলো দেখা হচ্ছে, এগুলো এআই জেনারেটেড অথবা ভিডিও গেমস থেকে কালেক্ট করা, বিভিন্ন সিনেমার দৃশ্য, এবং করাচি এয়ারপোর্ট ধ্বংসের দৃশ্যটা আসলে 3 বছর আগে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়, তখন ইউক্রেনের একটা এয়ারবেসের ছবি। এইরকমভাবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পুরনো ছবি নিয়ে এসে, পুরনো কোনো বিধ্বংস বিল্ডিংয়ের ছবি নিয়ে এসে এআই জেনারেটেড ছবি তৈরি করে, একই সঙ্গে আপনার ভিডিও গেমস ব্যবহার করে, এবং পুরনো হলিউড সিনেমার কিছু ক্লিপিংস ব্যবহার করে ওই ইয়ারমার্ক করে দেখানো হলো এটা নাকি নিউজ। কোনো নিউজের প্রতি কোনো বিশ্বাসযোগ্যতা মানুষের থাকবে?
এদের কি লজ্জা করে না যে টিআরপির জন্য এরা কোন লেভেলে যেতে পারে? আগামী দিনে যদি সত্যি একটা সিরিয়াস ঘটনা ঘটবে, কেমন এটা তখন আমরা কি জবাব দেবো? এটা হচ্ছে মিডিয়ার একটা লজ্জার বিষয়। এবং আমি বারবার বলছি, এই মিডিয়া কিন্তু কতগুলো জায়গায় নিয়ন্ত্রণ আনতে হবে। যেমন এখন দেশ কিন্তু একটা আলাদা খাতে বইছে, দেশের মনোভাব। এখনও দেশ থেকে সাম্প্রদায়িকতা মুছে যাবে আমি বলছি না, কিন্তু সাম্প্রদায়িকতার বিরোধী চেতনা কিন্তু এই যুদ্ধ পরবর্তী সময়ে, এই যে পাহেলগাম ঘটনা, পরবর্তীতে আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক করতে পেরেছি, আমাদের সেনাবাহিনী আর্মি যে ইউনাইটেড পিকচার দেখিয়েছে, আমাদের দেশের রাজনৈতিক নেতারা যে দৃঢ়তা, যে সংকল্প এবং যে শুভবুদ্ধির পরিচয় তারা স্থাপন করতে পেরেছে, এই সমস্ত কিছু মিলে, এবং এখন কিন্তু সেকুলারিজম, সাম্প্রদায়িক বিরোধিতা, মানবতা, এই বিষয়গুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ, তিনি তো আমাদের সফিয়া পরিচয় সম্পর্কে দেখলাম যে আমাদের যিনি বোন, যিনি আক্রমণ করেছেন, তার সম্পর্কে যে বিরূপ প্রকাশ, আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট খুব বলিষ্ঠ ভূমিকা নিয়েছে। এটা ঘটনা বলিষ্ঠ ভূমিকা নিয়েছে। কিন্তু আবার দেখুন, একই সঙ্গে কোথাও কোথাও মানুষের মধ্যে, আপনি যেটা বললেন আমি উত্তরে বলছি, যে এই সিজ ফায়ারটা থেকে আমরা কি পেলাম, এটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার না, আমার কাছে পরিষ্কার না, হয়তো আপনার কাছেও কারো কাছে পরিষ্কার না। কারণ এই সিজ ফায়ার আমাদের কোথাও নিয়ে গেল না। একটা সিজ ফায়ার বা একটা যুদ্ধবিরতি হলে যে পক্ষ কোণঠাসা, পাকিস্তান চূড়ান্ত কোণঠাসা এই মুহূর্তে, আমাদের বিজয় কিন্তু একেবারে দোরগোড়ায়। আমাদের ক্ষমতা, আমাদের সক্ষমতা, আমাদের সেই জায়গাটা, সেই বিশ্বাসটা আমাদের মধ্যে স্থাপন করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কতগুলো চুক্তি করে নিতে পারতাম, আর কখনো এরকম জঙ্গি হানা হবে না। যে 4 জন জঙ্গি অন্তত আইডেন্টিফাইড, যাদের কথা বলা হচ্ছে পাহেলগাম অ্যাটাকের ক্ষেত্রে, তাদেরকে আমাদের হাতে প্রত্যার্পণ করা হবে। এবং পাকিস্তানের অবশিষ্ট জঙ্গি ঘাঁটিগুলো পাকিস্তান সরকার নিজের থেকে ভেঙে দেবে, এবং আগামী দিনে সিমলা চুক্তিকে পুরোপুরি মেনে চলবে। এবং আরেকটা সম্ভাবনা মানুষের মধ্যে এসেছিল, চরম আশা, যে এই মুহূর্তে অন্তত পুরো পিও কেটা না হোক, অন্তত পাক অকুপাইড কাশ্মীরের 40-50 কিলোমিটারও যদি আমরা যেতে পারতাম, 40-50 কিলোমিটারও যদি আমরা নিতে পারতাম, স্ট্র্যাটেজিক্যালি আমাদের আগামী দিনে পাকিস্তানকে কণ্ঠাসা করতে অনেক সুবিধা হতো, আমরা একটা ফ্রন্ট খুলতে পারতাম। এটাও যখন হলো না, অথচ মিডিয়াকে দেখালো যে এটা সমস্ত কিছু হয়ে গেছে, যার ফলে মানুষের মধ্যে, বিশেষত যারা একটু সাম্প্রদায়িক চেতনায় রাঙান্বিত, তাদের মধ্যে একটা অন্যরকম ভাবনা তৈরি হয়েছিল। সেটা আহত হলো মানুষ, এবং যারা ওইটা উগ্রতার ভক্ত, তারা আহত হলেন, ভক্তকুল আহত হলো। এই হতাশা থেকে তারা আমাদের বিশেষ সচিব, আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করে বসছে, তার মেয়েকে পর্যন্ত আক্রমণ করছে। এখানে মিডিয়ার একটা দায়ভার আছে, মিডিয়ার এই উন্মাদনা তৈরি করাটা ঠিক হয়নি। দেখুন তার রেজাল্টটা, আজকে মন্ত্রী দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলছে, এবং বহু ক্ষেত্রে মানুষ মানুষের নানা প্রশ্ন তুলছে, কেমন যে আমরা এই সিজফায়ার থেকে সত্যিকারের কি পেলাম, এবং এই সিজফায়ারটা ডোনাল্ড ট্রাম্প কেন ঘোষণা করলো, এই সিজফায়ারের ক্ষেত্রে বিরোধীদের সঙ্গে কেন কনসালটেশন হলো না, এবং আলটিমেটলি আমরা খানিকটা যুদ্ধ করলাম, খানিকটা আক্রমণ করলাম, আমাদের তো অর্থনৈতিক চাপটা একটা নিলাম আমরা, আমাদের একটা মনোবল, এত কিছু ইনভেস্ট করলাম আমরা, তার পরিপ্রেক্ষিতে যদি, এবং অদ্ভুতভাবে একটা দেখা যাচ্ছে যে এই যুদ্ধে বিজয়, আপনি যদি বলেন এই যুদ্ধটা কে জিতল, আমরা বলছি যে আমাদের অনেকগুলো জয় হয়েছে, আমরা নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি, নিজেদের একাত্মতা প্রমাণ করতে পেরেছি, আমরা ইউনাইটেড সেটা প্রমাণ করতে পেরেছি। ক্রাইসিস মোমেন্টে ভারতীয়রা কতটা সক্ষম এবং ইউনাইটেড, একাত্ম, এটা প্রমাণ করতে, এটা আমাদের প্রাপ্তি, এবং সমাজের একটা আসল চেহারা অনেকটা বেরিয়ে এসছে, এটাই আমার সত্যি, এটা আমাদের প্রাপ্তি। কিন্তু বিজয় দিবস পাকিস্তান করছে, ওরা তো ওদের তো আর কিছু হারানোর নেই, ওরা হারতে হারতে যখন দেখেছে না এটা যুদ্ধবিরতি, ওরা একটা অস্ত্র পেয়ে গেল, যে যুদ্ধবিরতি হলে দুই পক্ষ, ওরা বলছে যুদ্ধবিরতি, আমরা তো হারিনি, বরং ওরা চাপে পড়ে যুদ্ধবিরতি করেছে। আমাদের মিডিয়া একরকম, ওদের রকম, আমাদের যেরকম এখানে উন্মাদ মিডিয়া আছে, টিআরপি বেস মিডিয়া আছে, গদি মিডিয়া আছে, ওদের ওখানে তেমনি ল্যাংটা মিডিয়া আছে, উলঙ্গ মিডিয়া আছে। ওদের উলঙ্গ মিডিয়া ওদের মতো করে যে জয় তো আমাদের, ওরা না পরাজয় মানলো, তাই ওখানে কিন্তু ওরা বিজয় দিবস পালন করছে। আর ওদিকে তৃতীয় ব্যক্তি 12,000 কিলোমিটার দূরে বসে তিনি বলছেন আমি তো গোটা পৃথিবীর ঠাকুরদা, আমি জয় তো আমার। কেমন আসলে সিজফায়ার বা যুদ্ধবিরতি কোথায় নিয়ে গেল, এর কোনো আনসার কিন্তু নেই। দীর্ঘক্ষণ বললাম, মূল বিষয়টা আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। পেহেলগাঁও ঘটনার পরে মানুষের ভেতরে, মানুষের হৃদয়ে যে আঘাত লেগেছিল, সেই আঘাতের প্রত্যুত্তর হয়েছে
কি হয়নি সেটা মানুষই ঠিক করবে। তবে সন্ত্রাসবাদীরা নিশ্চিতভাবেই পাকিস্তানের ভেতরে থাকার যে বিষয়টি সেটা কিন্তু ব্যাপকভাবে প্রমাণিত হয়েছে। পাকিস্তানও অস্বীকার করেনি সন্ত্রাসবাদীরা আমাদের এখানে কোনো শিবির নেই। করবেই বা কী করে? ওসামা বিন লাদেনকে তো ওখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে। অস্বীকার করার কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের সুবিধাও নেই। তারা অস্বীকার করতেই পারেন, তারা সবসময় সব কিছু অস্বীকার করেন। আমরা যে জায়গায় দাঁড়িয়ে সেলিম শাহর সঙ্গে সহমত পোষণ করে বলি যে উন্মাদনাটার সৃষ্টি করা হয়েছিল, সেই উন্মাদনাটা সৃষ্টি করার আগে অনেক ভেবেচিন্তে আমাদের সংবাদ মাধ্যমকে এগোনো উচিত ছিল। আমরা সেটা পারিনি। আমাদের আশা অদূর ভবিষ্যতে আমরা সেই দিকে নিশ্চয়ই নজর রেখে এগোবো এবং ভারতের যে মানুষ যে দৃঢ়তা দেখিয়েছে, এই দৃঢ়তা আগামী দিনগুলোতেও নিশ্চিতভাবে বজায় থাকবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে